হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? প্রত্যেকে ভালো আছো জানি, এবং প্রত্যেকে তোমাদের ডাব্লিউবিজেই প্রিপারেশনের জন্য পুরো লড়াই করে চলেছো রীতিমতো। কারণ সামনের সপ্তাহতেই তোমাদের এক্সাম রয়েছে, এবং এক্সামের আগে পড়াশোনার সাথে সাথে মেন্টাল হেলথেরও নিজেরা খেয়াল রাখবে। সেটা সবসময় যেন মাথায় থাকে, শুধুমাত্র পড়াশোনা 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 না, তার বাইরে দিনে কিছুক্ষণ অ্যাটলিস্ট আধ ঘন্টা বা 1 ঘন্টা পর্যন্ত নিজেদের জন্য রাখবে। তা না হলে এক্সাম হলে বসে ওই স্ট্রেসটা আর সহ্য হবে না, তখন ওয়ার্স্ট হয়ে যাবে। ঠিক আছে, তো পড়াশোনা করো, পড়াশোনার পাশাপাশি একটু মেন্টাল হেলথেরও নিজেদের খেয়াল দাও, খাওয়া দাওয়া ঠিকঠাক করে করো, সব থেকে জরুরি বিষয় ঘুম ঠিকঠাক করে দাও। এবং আজকের ক্লাসটা দেখতে থাকো। আজকের ক্লাসের মধ্যে থার্মোডাইনামিক্সের একটা ছোট্ট পার্ট নিয়ে এসেছি, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। বলতে ছোট্ট পার্ট, বাট প্রত্যেকবার এখান থেকে কোয়েশ্চেন্স আসে, ডাব্লিউবিজেইতে শুধু না, বাকি যারা নিট বা জেন পাসও দেবে, যারা এই ভিডিওটা হয়তো দেখছো, তাদের জন্য এই পার্টটা থেকে কিন্তু কোয়েশ্চেন্স আসে। তো কাইনেটিক থিওরি অফ গ্যাসেস ছোটো চ্যাপ্টার হলেও, অল্প কিছু জিনিস থাকলেও এর মধ্যে এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং আমাদেরকে এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে নিতে হবে। খুব সামান্য কিছু বিষয় রয়েছে এখানে, এবং সেই সামান্য বিষয়গুলো থেকেই আমাদের কোয়েশ্চেন্স আসবে। সেই সামান্য বিষয়গুলো আমাদেরকে দেখে রাখতে হবে। একেবারে গোড়া থেকে আমি যাচ্ছি না, কি রয়েছে না রয়েছে, সামনে তোমরা আরও পড়বে। জাস্ট তোমাদের প্র্যাকটিসটা নিয়ে কথা, আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দেবো। খুব উপরে কিছু জিনিস বলে চলে যাচ্ছি, যাদের মোটামুটি জানা আছে স্কিপ করে পুরো কোয়েশ্চেন্সে চলে যেতে পারো তোমরা। প্রথমে ব্রাউনিয়ান মোশন আর কিছুই না, একটা র্যান্ডম মোশনকে বোঝায় ব্রাউনিয়ান মোশন, যেটা একটা নির্জীব বস্তুতেও হতে থাকে। যেরকম একটা যদি পরাগরেণুকে আমি জলের মধ্যে ছেড়ে দিই, দেখবো সে বিভিন্ন দিকে, তার কোনো নিজস্ব কোনো ডিরেকশন নেই, এইরকম মতো বোঝা যাচ্ছিল। সাধারণত আমরা জানি যার প্রাণ আছে সেই চলাচল করতে পারে, বাট আমরা দেখছি এখানে ব্রাউনিয়ান মোশন এমন একটা মোশন যেটা একটা নির্জীব বস্তুর মধ্যে হতে পারে। তার কিছু বৈশিষ্ট্য রয়েছে, অ্যাজাম্পশন কিছু রয়েছে, যে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, গ্যাসের কাইনেটিক থিওরি, গতিশক্তি নিয়ে আমরা, তার থিওরি নিয়ে আমরা পড়াশোনা করব। তার বেসিক অ্যাজাম্পশনসগুলো রয়েছে, এগুলোকে একটুখানি নিজেরা দেখে নেবে। বেসিক অ্যাজাম্পশনগুলো, যে অল গ্যাসেস আর মেড অফ মলিকিউলস দ্যাট আর কনস্ট্যান্টলি অ্যান্ড পারসিস্টেন্টলি মুভিং র্যান্ডম ডিরেকশন। প্রত্যেকটা গ্যাস মলিকিউলকে একটা গোলাকার স্থিতিস্থাপক বস্তুর ন্যায় ধরে নেওয়া হয়, এবং তারা বিভিন্ন দিকে র্যান্ডমলি ঘোরে। তাদের সাইজ নট গ্রেটার দ্যান দ্য সাইজ অফ মলিকিউলস, এইসব করে মোটামুটি দেখা গেছে। পুরো জিনিসটা তোমরা নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, এটা নিজেরা এগুলোটা একটুখানি পড়ে নেবে। মেবি দেয় না, বাট যদি থিওরি থেকে কিছু কোয়েশ্চেন চলে আসে যে অ্যাজাম্পশনের মধ্যে কোনটা কারেক্ট নয়, বলে দিয়ে দিল 4টে অপশনস, তার মধ্যে একটা তোমরা বলে দেবে। তো এগুলোকে অন্তত নিজেরা একটুখানি দেখে নাও যে কী কী রয়েছে। এগুলো তোমাদের জানা জিনিস, পড়া জিনিস। আমি বসে বসে যদি সব কটা থিওরি পড়াই, তাহলে তো আমি বোর্ডসই পড়িয়ে দিচ্ছি। তো আলটিমেটলি এটা একটুখানি দেখে নিও তোমরা। এবার যে ফর্মুলাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, যে জিনিসটা রয়েছে সেখানে আমরা আসি। সেই জিনিসটা হচ্ছে মিন ফ্রি পাথ। কথার অর্থ হচ্ছে, যখন গ্যাসের গ্যাস না, যে কোনো মলিকিউলগুলো যখন বিভিন্ন দিকে তারা ধাক্কা দিচ্ছিল, মানে বিভিন্ন এইখানেতে ধাক্কা লাগছে, এই পার্টিকেলটার সাথে এটা লাগছে, বিভিন্ন জায়গাতে তার ধাক্কা লাগতেই পারে, মোশনটা খুব র্যান্ডম একটা মোশন। কিন্তু মিন ফ্রি পাথ আমি তাকেই বলবো যখন দুটো ধাক্কার মধ্যবর্তী যে দূরত্বটা রয়েছে, কি বললাম, পরস্পর দুটি ধাক্কার মধ্যবর্তী দূরত্ব, অ্যাভারেজ দূরত্বটা, সেই অ্যাভারেজ দূরত্বটা, আমি জানি প্রত্যেকবার তো ধাক্কা তো সেম লাগবে না, যে একবার তো পার্টিকেল যে দূরত্ব ছিল, পরের বার সেই দূরত্ব তো নাও থাকতে পারে। কিন্তু আমরা মিন ফ্রি পাথ কাকে বলবো, যে সেই অ্যাভারেজ দূরত্বটাকেই আমরা বলবো মিন ফ্রি পাথ। আচ্ছা, তার একটা ফর্মুলা রয়েছে, আমাদের থিওরি নিয়ে লাভ নেই এই মুহূর্তে, জাস্ট ফর্মুলাগুলো আমাদেরকে দেখতে হবে। পাই সিগমা স্কোয়ার ইন্টু এন, এইটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। আচ্ছা, যেখানে সিগমাটা কি, সিগমাটা হচ্ছে ডায়ামিটার অফ দি গ্যাস পার্টিকেল। প্রত্যেকটা এগুলো কি হচ্ছে, ডায়ামিটার, নট রেডিয়াস, ডায়ামিটার অফ গ্যাস পার্টিকেলস হলো। এবং এনটা কি জিনিস, এনটা হচ্ছে আমাদের নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম। এনটা হচ্ছে নাম্বারস অফ পার্টিকেল, নাম্বারস অফ পার্টিকেল, এটা হচ্ছে পার ইউনিট ভলিউমে। জাস্ট ফর্মুলাটা মনে রেখে দেবে, যদি পরীক্ষায় চলে আসে। এখন পর্যন্ত আসতে দেখা যায়নি, কিন্তু প্রত্যেকবার এন্ট্রান্সে তো এরকম না যে আসতে দেখা যায়নি মানে আসবেই না, এটা তো কোনো কথা নেই, তাই না? বরং আসেনি মানে আরও বেশি চান্স আছে যে ঠিক আছে সেখান থেকে একটা কোয়েশ্চেন্স দিয়ে দিল। যে মিন ফ্রি পাথটা আমরা কীভাবে মাপি, পাই সিগমা স্কোয়ার ইন্টু এন দিয়ে মাপি। প্রত্যেকটা জিনিস মনে রাখবে, এখান থেকে ফর্মুলা দিলে করে দেবে। আচ্ছা, এই জায়গাটা একটু সিম্পল জায়গা, তোমরা বলবে এই জায়গাটা তো পুরো সিম্পল, এটা তো জানি যে অ্যাভারেজ ভেলোসিটি কী জিনিস, বাট তুমি ভাবো এইখান থেকে ডাব্লিউবিজিতে একবার কোয়েশ্চেন্স দিয়েছে, তো কী দরকার আছে, জেনে রেখে দেয় ভালো। আচ্ছা, মিন ভেলোসিটি মানে হচ্ছে, ধরো না পার্টিকেলগুলো বিভিন্ন ভেলোসিটি, মানে বিভিন্ন সময় C1, তারপর C2, তারপর C3, প্রত্যেকটা পার্টিকেল C4, এরকম প্রত্যেকটা এন পার্টিকেলের এরকম আমার ভেলোসিটিটা হয়েছে। তাহলে আমি মিন ভেলোসিটি কি বলতে পারবো, যে টোটাল হচ্ছে আমার কাছে মিন ভেলোসিটি
ইকুয়াল টু 1 নম্বর দিয়ে লিখছি এটাকে, যে টোটাল C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4 আপ টু প্লাস Cn পর্যন্ত এনতম পার্টিকেলের ভেলোসিটিগুলো বাই কতগুলো পার্টিকেল রয়েছে, এনগুলো পার্টিকেল রয়েছে, লিখে দিলাম। আচ্ছা 2 নম্বর হচ্ছে মিন স্কোয়ার, সি মিনের স্কোয়ার, এটাকে মেবি তুমি এরকম একটা চিহ্ন দিয়ে দিতে পারো। তার ভেলোসিটিটা কি বলছে, সেই ভেলোসিটিটা অবভিয়াসলি স্যার যে স্কোয়ার আছে মানে C1 স্কোয়ার প্লাস, এগুলো তোমরা জানো, এগুলো একবারেই বাচ্চাদের জিনিস, C3 স্কোয়ার প্লাস আপ টু Cn এর স্কোয়ার। বাট ঠিক আছে, কোশ্চেন প্র্যাকটিসের আগে আগে তো দেখিয়ে নিই জিনিসগুলোকে, তারপর ধীরে ধীরে আমরা ঢুকবো। আচ্ছা 3 নম্বর আমরা দেখি রুট মিন স্কোয়ার ভেলোসিটি, রুট মিন তার স্কোয়ার। এই ভেলোসিটিটা কি, যে যেটা পেয়েছি আমি স্কোয়ার ভেলোসিটি তাকে রুট করে দেবো, ব্যাস এটাই। হ্যাঁ স্যার এটাই। তাহলে C1 এর স্কোয়ার প্লাস C2 এর স্কোয়ার প্লাস C3 এর স্কোয়ার প্লাস ডট 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 আপ টু কত Cn এর স্কোয়ার হলো। এই গেলো আমাদের রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এবার এই জায়গাগুলো তো মোটামুটি ঠিকঠাক রয়েছে, এগুলো থেকে কোনো অসুবিধা নেই। এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে দেখো একই জিনিস কিন্তু একটুখানি আলাদা, সেম সেম বাট ডিফারেন্ট। কীরকম জিনিস এটা, এইটা আমাদের হচ্ছে মোস্ট প্রবাবেল ভেলোসিটি নিয়ে আমাদেরকে কাজ করতে বলছে। কি বলেছে আমাদেরকে বলেছে মোস্ট প্রবাবেল ভেলোসিটি নিয়ে কাজ করছে। মেবি তুমি ধরে নাও যে কোনো একটা গ্যাস এগুলোর মধ্যে পার্টিকেলগুলোর মধ্যে বিভিন্ন পার্টিকেলের ভেলোসিটিগুলোকে তারা ক্যালকুলেট করছে বসে বসে, যে প্রচুর পার্টিকেল রয়েছে তার ভেলোসিটিগুলোকে ক্যালকুলেট করে তারা যখন প্লট করতে চাইছে দেখছে যে এরকম একটা প্লট আসছে। এখানে ম্যাক্সিমাম পার্টিকেলগুলোর তারা দেখলো যে ম্যাক্সিমাম যে পার্টিকেলগুলো রয়েছে তাদের ভেলোসিটি যেন একটা নির্দিষ্ট মানের থাকছে। সেই ভেলোসিটিটাকে তারা কি বললো, তারা বললো যে এইটা মোস্ট প্রবাবেল ভেলোসিটি। কি বললো তাকে, মোস্ট প্রবাবেল, মানে ম্যাক্সিমাম পার্টিকেলগুলোর এই ভেলোসিটিটা আছে, মোস্ট প্রবাবেল মানে এই ভেলোসিটিটা ম্যাক্সিমাম পার্টিকেলগুলো নিচ্ছে, এটা হচ্ছে তার মোস্ট প্রবাবেল ভেলোসিটি। এবং এর একটা ফর্মুলা রয়েছে, মোস্ট প্রবাবেল ভেলোসিটির ফর্মুলা সি মিন ইকুয়াল টু রুট ওভার, তোমাদের জাস্ট মনে রাখতে হবে আর কিচ্ছু না, রুট ওভার 2RT বাই এম, যেখানে এম মলিকুলার মাস, টি টেম্পারেচার, আর তোমার গ্যাস কনস্ট্যান্ট আমরা জানি। ঠিক আছে। আচ্ছা এরপর তারা আর একটা জিনিস পেলো যে আচ্ছা ঠিক আছে এটা তো করলাম, তার সাথে যদি আমি সবার অ্যাভারেজ বার করতে চাই, এরকম একটা কোনো একটা জায়গায় লাই করবে, সবার একটা অ্যাভারেজ আমি বার করব। সবার অ্যাভারেজ যদি বার করতে চাই সেই অ্যাভারেজটা কত বেরোবে আমার, সেই অ্যাভারেজের একটা মান আছে রুট ওভার 8RT বাই পাই এম। ফর্মুলাগুলোকে কিন্তু পুরো মুখস্থ রেখে দিতে হবে। এবং আমি যদি তাদের আরএমএস ভ্যালু বের করি, RMS ভ্যালু যদি আমি বের করি, সেটা আমার দাঁড়াবে রুট ওভার 3RT বাই এম এর সাথে সমান। এই ভ্যালুগুলোকে যেন মনে থাকে প্রত্যেকে। তোমাদের চাইলে এগুলোর ইজট্রু দিয়ে বের করে দিতে পারে যে তাদের অনুপাত কত। তোমাদের কিন্তু বারবার জিনিসগুলোকে মনে রাখতে হবে। তো আমি জানি সমস্ত স্পিডকে যদি ক্যালকুলেট করি, মেবি মোস্ট প্রবাবেল বা RMS স্পিডকে যাকেই আমি ক্যালকুলেট করি, সেটা দেখতে পাবো যে রুট ওভার টেম্পারেচারের সাথে ডিফার করছে, এবং কার সাথে ডিফার করছে, 1 বাই রুট ওভার তার মলিকুলার মাসের সাথে ভ্যারি করছে। ঠিক আছে, এই জিনিসগুলো যেন মনে থাকে, ফর্মুলাটাও যেন মনে থাকে। এই ফর্মুলাগুলো দিয়ে বারবার কিন্তু আমাদের কাছে কোয়েশ্চেন্স আসবে, সেই কোয়েশ্চেন্সগুলোকেও কিন্তু আমাদের অ্যান্সার করে করে চলতে হবে। লেকচারটা খুবই ছোট লেকচার একটা হবে, কারণ তোমাদের এখন যেটুকু দরকার সেটুকুই করানো হচ্ছে, সেটুকুই তোমাদের করাবো। ঠিক আছে, চলো পরের জায়গাতে যাই। এবার হচ্ছে প্রেসার অফ এ পারফেক্ট গ্যাস। এটা তোমরা দেখবে তোমাদের বইয়েতে একটা বড় দুপাতার থিওরি করা রয়েছে। আমাদের দুপাতার থিওরি নিয়ে বাবা লাভ নেই, আমাদের শুধুমাত্র ফর্মুলাটা দিয়ে দরকার। যে চ্যাপ্টারতে আমার থিওরি করিয়ে লাভ ছিল, যেরকম ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা আমি করিয়েছি ওয়ান শটের সময়, কিন্তু এগুলো থিওরি জেনে আমাদের লাভ নেই, কারণ ওখান থেকে আমার ক্যালকুলেশন আসে না যেই মেন্স বা WBJEতে। কিন্তু আমরা ইলেকট্রোস্ট্যাটের সেই থিওরিগুলো কিন্তু এসেছিলো, মানে সেই থিওরি থেকে বেসিক্যালি আসে কোয়েশ্চেন্স। আচ্ছা এটা কত প্রেসারটা, P ইকুয়াল টু 1/3 রো ইন্টু সি RMS তার হোল স্কোয়ার। তাহলে আমি কি পেলাম, যে সূত্রটা কি, 1/3 রো সি RMS এর হোল স্কোয়ার হয়েছে। যেখানে রোটা কি, রোটা হচ্ছে ডেন্সিটি অফ দ্য গ্যাস, অবভিয়াসলি রোটা হলো আমাদের ডেন্সিটি অফ দি গ্যাস। ক্লিয়ার। আর CRMS তো তোমরা জানো। তাহলে প্রেসারটা আমরা কিভাবে মাপবো, 1/3 রো CRMS স্কোয়ার। এবার তোমরা এই ফর্মুলাটা চাইলে নিজেদের মতো ভ্যারি করে নিতে পারো, যেরকম আমি করবো এখান থেকে, যে স্যার CRMS তাহলে কার সাথে ভ্যারি করবে, এটা স্কোয়ার ইকুয়াল টু P চাপ বাই ঘনত্বের সাথে ভ্যারি করবে। তাহলে CRMS কার সাথে ভ্যারি করবে, CRMS ভ্যারি করবে, এটা ভ্যারি করবে
রুট ওভার পি বাই রো। এবার যদি পি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা দেখব যে সিআরএমএ সবসময় গ্যাসের 1 বাই ঘনত্বের সাথে রুট ভ্যারি করবে যদি পি কনস্ট্যান্ট থাকে, ইফ পি কনস্ট্যান্ট। কেন এখান থেকে কোশ্চেন্স আসে তাই বললাম, এই জায়গাটা থেকে কোশ্চেন্স দেয় বলে এগুলো আলোচনা করা হচ্ছে। আচ্ছা, এইখানে এই জায়গাটা আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কাইনেটিক থিওরি অফ গ্যাসেসের মধ্যে। এর মধ্যে আরও অনেক জিনিস রয়েছে, মানে অনেক কিছু পড়ার, অনেক কিছু থিওরি, এইসব জিনিসগুলো রয়েছে। কিন্তু আমি তোমাদেরকে কি বলি, এইসব না জানলেও চলবে, যেগুলো আলটিমেটলি জানলে চলবে আমরা সেগুলোই জানবো। আচ্ছা, ডিগ্রিজ অফ ফ্রিডম কী জিনিস? ডিগ্রিজ অফ ফ্রিডম মানে হচ্ছে তার মুভমেন্টের দিক কতটা, তার ফ্রিডমের দিক কতগুলো, সেগুলো আমরা বার করবো। মানে তোমার ফ্রিডমের দিক কতগুলো, মেবি দেখা যাবে তোমার ফ্রিডম প্রচুর রয়েছে কিন্তু বাড়ি থেকে তোমাকে ছাড়ে না কোথাও, তাহলে তোমার ওটা কি হয়ে গেল, ওটা একটা কনস্ট্যান্ট হয়ে গেল, যে তোমার বাবা তোমাকে ছাড়ে না কোথাও বাইরে, তাহলে তোমার ক্ষেত্রে ওটা বাধা। তোমার ক্ষেত্রে অনেক ফ্রিডম আছে কিন্তু ওইটা তোমার একটা বাধা। তাহলে একটা পার্টিকেলের ক্ষেত্রে আমি কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করবো না, জাস্ট ডিগ্রিজ অফ ফ্রিডম, কতগুলো তার ফ্রিডম রয়েছে, ফ্রিডমের দিক কতগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। এই পার্টিকেলটা, এটা একটা মোনো অ্যাটমিক পার্টিকেল, জাস্ট একজন চুপচাপ রয়েছে, তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কতগুলো হতে পারে? স্যার, সে এক্স অক্ষ বরাবর যেতে পারে, মেবি এক্স মাইনাস এক্স অক্ষ বরাবর সে ডিগ্রিজ অফ ফ্রিডম তার থাকতে পারে। সে ওয়াই অ্যাক্সিস বরাবরও তার ফ্রিডম রয়েছে এবং তার জেড অ্যাক্সিস বরাবরও তার ফ্রিডম রয়েছে। ঠিক কি না? ঠিক কি না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত? একটা মোনো অ্যাটমিক পার্টিকেলের ডিগ্রিজ অফ ফ্রিডম, যেটাকে আমরা এফ দিয়ে চিহ্নিত করি, সেটা দেখবো আমরা 3। তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3। একটা ডাই অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে কত হবে স্যার? পার্টিকেলটা ধরে নিন একটা ডাই অ্যাটমিক পার্টিকেল, ডাই অ্যাটমিক মানে দুজনে একসাথে অবস্থান করবে, দুজনে একসাথে অবস্থান করছে, তার মানে একে সরালে এও সরবে, দুজনে একসাথে সরছে, তাহলে তাদের দিক কি হবে স্যার? তাদের ডিগ্রিজ অফ ফ্রিডমের দিক কত? অবভিয়াসলি স্যার, এরা দুজন একসাথে তো এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে, মানে এক্স মাইনাস এক্স অক্ষ বরাবর, তারা ওয়াই অ্যাক্সিস বরাবরও মুভ করতে পারে, তারা জেড অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে। তাহলে 3টে ডিগ্রিজ অফ ফ্রিডম তো পেলাম, কিন্তু তার সাথে আরও কিছু ডিগ্রিজ অফ ফ্রিডম তাদের মধ্যে রয়েছে। কি স্যার? এইটা কনস্ট্যান্ট রেখে, এটাকে কনস্ট্যান্ট রেখে আমি এইটাকে এই দিক বরাবর ঘোরাতে পারি, এই দিকে বা নিচে দিকে, বা এর একটা মুভমেন্ট হতে পারে। স্যার এটা হলো, এটা না করে আমি এখন এটাকে কনস্ট্যান্ট রাখলাম বা এটাকে স্থির করে রাখলাম, দিয়ে এইটাকে আমি মুভমেন্ট করতে পারি, তাহলে তার একে অপরের দিকেও কি হচ্ছে? স্পিন হচ্ছে, একে অপরের অ্যারাউন্ডেও স্পিন হচ্ছে, তাহলে তাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কত? আরও 2। তাহলে টোটাল ডাই অ্যাটমিক পার্টিকেলের ডিগ্রিজ অফ ফ্রিডম কত হচ্ছে আমার? 5। এটা ছিল মোনো অ্যাটমিকের ক্ষেত্রে। মোনো অ্যাটমিক, এই কনসেপ্টটা জানা খুবই জরুরি। এটা হচ্ছে ডাই অ্যাটমিক, ডাই অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে তার ডিগ্রিজ অফ ফ্রিডম 2। স্যার ট্রাই অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে কি হবে? ট্রাই অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে ধরুন 3 জন রয়েছে একসাথে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এগুলোর একটা ডিগ্রিজ অফ ফ্রিডম মাপার একটা ক্যালকুলেশনের পদ্ধতি রয়েছে, সেই কনস্ট্যান্ট টাকা বিয়োগ দিতে হয়, বাট এত কিছু ভেবে আমাদের লাভ নেই, কারণ ওগুলো আমাদের বেসিক্যালি অতটা ইম্পর্টেন্ট না বা আসেও না, ওগুলো যেখান থেকে আসে এখান থেকে ইকুইপার্টিশন অফ এনার্জিটা আসবে, আর কিচ্ছু না। দেখো এরা 3 জন তো 3 দিকে মুভ করতেই পারে এক্স ওয়াই জেড বরাবর, তাহলে 3টা তো ডিগ্রিজ অফ ফ্রিডম রয়েছে। তারপর এদের আরও কিছু ডিগ্রিজ অফ ফ্রিডম রয়েছে, যেরকম আমি যদি এটাকে কনস্ট্যান্ট রাখি, মানে এই পার্টিকেলটা অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, তাহলে এরা দুজন মুভ করতে পারে, এরা দুজন যে কোনো দিকে মুভ করতে পারে অ্যারাউন্ডে, তাহলে এদের স্পিনের একটা হয়ে গেল, মুভমেন্টের দিক হলো। প্লাস স্যার আপনি এইটাকে না রেখে আপনি এটাকে কনস্ট্যান্ট রাখুন, এটাকে কনস্ট্যান্ট রাখলে এদের দুজনের একটা মুভমেন্টের দিক হয়ে গেল। ঠিক আছে স্যার, হলো। এবং আর একটা আমি যদি এটাকে কনস্ট্যান্ট রাখি তাহলে আর একটা পেয়ে যাবো, তাহলে টোটাল 6 হয়ে গেল একটা ট্রাই অ্যাটমিক পার্টিকেলের ডিগ্রিজ অফ ফ্রিডম। একটা ট্রাই অ্যাটমিক পার্টিকেলের ডিগ্রিজ অফ ফ্রিডম কত হয়ে গেল আমার? 6। ক্লিয়ার? তাহলে এই 3টাই মোটামুটি আমাদেরকে জানতে হবে। এবার হ্যাঁ, তোমাকে যদি বলে দেয় যে দুটো পার্টিকেল একসাথে রয়েছে, দুটো মোনো অ্যাটমিক পার্টিকেল একসাথে রয়েছে, দিতেই পারে কোশ্চেনে, এখানে একটা মোনো অ্যাটমিক, এটা একটা, এটা কিন্তু ডাই না, মোনো অ্যাটমিক পার্টিকেল পাশাপাশি রয়েছে, তাহলে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? তো অবভিয়াসলি স্যার এখানে একটা ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে এদের, এটা একটা রয়েছে আলাদা আলাদা করে হচ্ছে, এবার ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো একসাথে কি হয়ে যায় আমাদের? গুণ হয়ে যায়, তাহলে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? 9 হয়ে যাবে। ঠিক আছে, চলো এটা তো গেল, আর কি আছে আমাদের? ইকুইপার্টিশন অফ এনার্জি নিয়ে একটুখানি বলে দিই। আচ্ছা, এরপর আমাদের আছে ইকুইপার্টিশন অফ এনার্জি, মানে এনার্জির ইকুইপার্টিশন হচ্ছে, মানে পার্টিশন হয়ে যাচ্ছে এনার্জিগুলোর। যেরকম আমাদের যদি দেখি যে টোটাল আমাদের পার ডিগ্রিজ অফ ফ্রিডম আমাদের এনার্জি কত করে, আমি যদি হিসাব করি, ক্যালকুলেট করি, সেটা পাবো 12 kT করে পাবো।
এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম যতগুলো থাকবে সেটা ইন্টু করে দেবো এফ ইন্টু কেটি, টোটাল হয়ে যাবে এটা আমাদের এনার্জি। তাহলে ইকুইপার্টিশন অফ এনার্জি কি বলছে আমাদের, যে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য হাফ কেটি করে এনার্জি আমাদের ইউজ হবে, ব্যাস। এবার আমি যদি বাকিগুলোর খুঁজতে যাই যে প্রত্যেকের কত রয়েছে, আচ্ছা এটা কি করেছিলাম, দুটো না, এটা তিনটে পার্টিকেল, এই পার্টিকেলের জন্য তিনটে, এই পার্টিকেলের জন্য তিনটে, এই পার্টিকেলের জন্য তিনটে, তাহলে টোটাল তিনটে পার্টিকেল আলাদা আলাদা করে থাকলে 3 × 3 9 হচ্ছে, দুটো হলে 6 হবে, ঠিক আছে। আচ্ছা তার আগে দেখো মোনো অ্যাটমিকের ক্ষেত্রে আমরা কত পেয়েছিলাম ডিগ্রিজ অফ ফ্রিডম, মোনো অ্যাটমিকের ক্ষেত্রে 3 পেয়েছিলাম ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে টোটাল মোনো অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে তার এনার্জি কত হয়ে যায়। একটা মোনো অ্যাটমিকের ক্ষেত্রে একটা মোনো অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে তার এনার্জি হয়ে যায় 3/2 × কেটি, যেটা তোমরা অলরেডি পড়ে এসেছিলে। আচ্ছা ডায়াটমিকের ক্ষেত্রে কত, ডায়াটমিকের তো 5 পেয়েছিলাম ডিগ্রিজ অফ ফ্রিডম, তার ক্ষেত্রে একটা ডায়াটমিকের ক্ষেত্রে এনার্জি হয়ে যায় অবভিয়াসলি 5/2 × কেটি। এইভাবে তোমরা জিনিসগুলোকে চেঞ্জ করে করে করতে পারবে যে বিভিন্ন জনের ক্ষেত্রে কত, ঠিক আছে। আচ্ছা এখান থেকে মানে আগের চ্যাপ্টারে একটা জিনিস ছিল, সেই জিনিসটা তোমাদের বলা হয়েছে কি জানি না, কোশ্চেনে ঢোকার আগে একটুখানি বলে দিই। সেটা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে ছিল যে সিপি/সিভি কনস্ট্যান্ট প্রেসারে গ্যাসের স্পেসিফিক হিট বাই কনস্ট্যান্ট ভলিউমে স্পেসিফিক হিট, তাদের অনুপাতকে আমরা গামা বলে চিহ্নিত করি। এবং গামাটাকে আমরা লিখি যে গামা ইকুয়াল এর একটা ফর্মুলা আছে 1 + 2 ডিগ্রিজ অফ ফ্রিডম। এই ফর্মুলাটা যেন মনে থাকে, যে গামাটা অনেক সময় তোমাকে বলে দেবে যে একটা ডায়াটমিক পার্টিকেলের ক্ষেত্রে তোমাকে সিপি/সিভির অনুপাত জানতে চেয়েছে, তাহলে তুমি গামাটা এই ফর্মুলা থেকে বের করে নেবে, এখান থেকে বের করে নিয়ে তুমি সিপি/সিভির জায়গায় বসিয়ে দেবে, বা এই জায়গাটা থেকে তোমাকে সিপি বা সিভির মানগুলোকে আলাদা করে জানতে বললে তুমি ওখান থেকে জেনে যাবে। যেরকম একটা মোনো অ্যাটমিকের ক্ষেত্রে আমরা যদি দেখি, মোনো অ্যাটমিকের ক্ষেত্রে গামা কত হয়, মোনো অ্যাটমিকের ক্ষেত্রে 1 + 2/3, কেন আমরা জানি তো ডিগ্রিজ অফ ফ্রিডম 3 একটা মোনো অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখব 5/3, এটা হয়ে যাবে একটা মোনো অ্যাটমিকের ক্ষেত্রে, ঠিক কিনা দেখো। আচ্ছা ডায়াটমিকের ক্ষেত্রে কত হবে, এইগুলো তোমরা নিজেরা বের করে নিতে পারবে, 1 + 2/5 = 7/5, এটা হয়ে যাবে আমাদের ডায়াটমিকের ক্ষেত্রে। আচ্ছা ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে কত হবে, ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে কত পেয়েছিলাম ডিগ্রিজ অফ ফ্রিডম, গামা = 1 + 2/6, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের এখানে, এটা 6ই ছিল তো ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে, দেখে নাও এখানে 6 ছিল, 3টে প্লাস আরও 3টে এক্সট্রা এসেছিলো, টোটাল 6। চলো তাহলে কত হবে আমাদের কাছে, 6 আর 2 8/6, তার মানে 4/3 হলো, এটা হচ্ছে ট্রাইঅ্যাটমিক। তাহলে এগুলোকে মনে রাখার কিছু নেই, তোমাদের অনেক সময় গামা বা সিপির মানগুলোকে তোমাদের মনে রাখতে হয়, বাট মনে রাখার কিছু নেই, জাস্ট একটা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে এবং আমাদেরকে দেখে নিতে হবে যে ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো ক্যালকুলেট কীভাবে করে, ব্যাস, তাহলে আমরা জিনিসগুলোকে সোজাভাবে পেয়ে যাব। এবার অবভিয়াসলি তুমি চাইলে এটাও করতে পারো যে সিপি - সিভি = তো আর, এবার এই যে দুটো ফর্মুলা থেকে তোমরা সিপি বা সিভির মানগুলো নিজেরা বের করে নিতে পারবে যে প্রত্যেকটা একটা মোনো অ্যাটমিকের ক্ষেত্রে কত সিপি হয়, একটা ডায়াটমিকের ক্ষেত্রে কত সিপি হয়, তাই না। এগুলোকে এত ডেটা মনে রাখাও মুশকিল ছিল, যেটা আগের চ্যাপ্টারে আমরা করেছিলাম, বাট এই ফর্মুলাটা থেকে আমরা চাইলে নিজেদের মতো নিজেদের সুবিধা মতো জিনিসগুলোকে বের করে নিতে পারবো। চলো এবার মোটামুটি আমরা প্রবলেমে ঢুকে যাই। প্রবলেম সেরকম একবারে সোজা সোজা কিছু প্রবলেম দিয়ে শুরু করি। একটা চোঙে 10⁵ পাস্কাল চাপে 2 কেজি বায়ু রয়েছে, যদি 2 কেজি অতিরিক্ত বায়ু প্রবেশ করানো হয়, উষ্ণতাটা অপরিবর্তিত রেখেছে, তবে বায়ুর চূড়ান্ত চাপ কত হবে, অবভিয়াসলি ডবল করছে যখন ডবল হয়ে যাবে, কারণ ভলিউমটা বলেনি, বাট বলা উচিত ছিল যে ভলিউমটাও কনস্ট্যান্ট। যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে 2 কেজি একটা বায়ুর প্রেসার কিছু 10⁵ পাস্কাল, ঠিক আছে, সেটা 4 কেজি করে দিয়েছে, ডবল করে দিয়েছে, এটা বাকি সব কনস্ট্যান্ট রেখেছে, তাহলে এটাও ডবল হয়ে যাবে না, এটা যে যদি ডবল করে যায় 2 কেজি অতিরিক্ত দিয়েছে, টোটাল 4 কেজি, তাহলে তো এটাই পড়ে থাকবে আমাদের, ডবল হয়ে যাবে এটাও, তো 2 × 10⁵ পাস্কাল পড়ে থাকবে আমাদের কাছে, সোজা জিনিস। আচ্ছা স্থির চাপে আরএমএস গতিবেগ, স্থির চাপে আরএমএস গতিবেগ সি ঘনত্বের সাথে কিভাবে সম্পর্কিত, আরএমএস গতিবেগ সিটা কত পেয়েছিলাম, সি আরএমএস ধরেছিলাম আমরা সেটাকে, √, ফর্মুলা যেন মনে থাকে 3RT/m। ও না না না, আমাদেরকে কি জানতে চেয়েছে, এটা না, আমাদেরকে জানতে চেয়েছে ঘনত্বের ফর্মুলাটা, তাহলে চাপ কত জানি আমরা 1/3 রো CRMS², তাহলে বাকি সব রোটা, এটা কনস্ট্যান্ট, তাহলে এর সাথে কীভাবে ভ্যারি করবে, এটা পেয়েছিলাম CRMS ভ্যারি করবে 1/√, রো এর সাথে ভ্যারি করবে 1/√, ডিএডটা, ঠিক আছে, ডিএডটা আমাদের অ্যান্সার হয়ে যাবে।
পরেরটা, তোমরা কোয়েশ্চেন্সগুলো যখন দেখছো তখন আমি বলবো জাস্ট ভিডিওটাকে পজ করো, নিজেরা করার চেষ্টা করো, কারণ প্র্যাকটিসই সব। চলো, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেনই পরীক্ষাতে আসে, এই ধরনের কোশ্চেন্সই পরীক্ষাতে আসে। চলো কোশ্চেনটাতে কি বলেছে দেখে নাও। 1 মোল 1 পরমাণু গ্যাসের গামাটা আমাকে বলে দিয়েছে, সাথে 1 মোল দ্বিপরমাণু গ্যাসের গামা মেশানো হয়েছে, দিয়ে মিশ্রণের গামার মানটা জিজ্ঞেস করেছে আমাকে কত হবে। আচ্ছা, 1 পরমাণু গ্যাসের আমি যদি বের করতে চাই যে সিভিটা, মানে মিশ্রণের পর, এটা 1 পরমাণুকে একটা গ্যাস ছিল এখানে, এটাও 1 পরমাণুকে একটা গ্যাস ছিল, দ্বিপরমাণুকে একটা গ্যাস ছিল ওখানে, 1 মোল করেছিল, এটাও 1 মোল, এটাও 1 মোল, এটাও 1 মোল ছিল, এটাও ধরে নাও N1টা মানে কত মোল রয়েছে সেটা 1 মোল, N2টা এটাও 1 মোল, দুজনকে এবার একসাথে মিশিয়ে নিয়েছে, তাহলে সেই মিশ্রণের সিভিটা কত হবে? সিভি এটা মিক্সচারের কত হবে, এটা N1 CV1 প্লাস N2 CV2 বাই N1 প্লাস N2 অ্যাভারেজটা। দেখো এটা এই ফর্মুলাটাকে আমরা ইউজ করি, যে সিভি আমি যদি বের করি, যে কনস্ট্যান্ট ভলিউমে আপেক্ষিক তাপ যদি বের করি, যে প্রথমটা তো N মোল ছিল মানে N1 মোল ছিল, দ্বিতীয়টাতে N2 মোল ছিল, বাই হচ্ছে টোটাল মোলটাকে দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে তোমার কি মোনোঅ্যাটমিক গ্যাসের সিভিটা, এটা ডাইঅ্যাটমিক গ্যাসের, এই জন্যই মনে রাখতে হচ্ছে ডেটাগুলোকে। আচ্ছা, 1 মোলের ক্ষেত্রে এটা কত হয়? এটা হয় 3/2, N1টা কত 1 বলে দিয়েছে আমাকে, 1 মোল বলে দিয়েছে, মোনোঅ্যাটমিকের আমার সিবি কত 3/2, প্লাস এটাও 1 মোল বলে দিয়েছে, ইন্টু এর সিবি কত, এর সিবি হচ্ছে আমার 5/2 বাই C1 প্লাস N1 প্লাস N2 মানে 1 + 1। ঠিক আছে, এবার ক্যালকুলেশনটা নিজেরা করে নাও, কত বেরোবে এটা? 3/2 অবভিয়াসলি আর আছে এখানে একটা, বাইরে আর লেখার থেকে এখানে লিখে দিই, কত দাঁড়াবে এটা? 5/2 8 মানে 4R/2, 4R/2 বেরোচ্ছে, ইকুয়াল টু 2R বেরিয়ে গেল। সিপিটা তো বের করে নিলাম, এখান থেকে স্যার সিপিটা বেরোবে, কি করে বেরোবে? সিপি মাইনাস সিপি ইকুয়াল টু আর আমাকে বলে দিয়েছিল, সেখান থেকে স্যার সিপিটা বেরোবে সিভি প্লাস আর মানে 3R বেরোবে। তাহলে আমরা গামার মানটা তো এখান থেকে জানতে পেয়ে যাবো না, গামা কত হবে? সিপি বাই সিভি ইকুয়াল টু কত আসবে আমাদের? সিপির মানটা হচ্ছে আমাদের 3R বাই 2R ইকুয়াল টু 1.5। ঠিক আছে, 1.5 আছে অপশন, হয়তো 1.5 রয়েছে, তাহলে ওটা হয়ে যাবে অ্যান্সার আমাদের। সিপি সিপিগুলোকে আলাদা করে বের করে নিয়ে আমি জাস্ট অনুপাত করে দেবো, বেরিয়ে যাবে আমার। ওকে, কোনো অসুবিধা নেই। পরেরটাতে যাই। কোনো আদর্শ গ্যাসের উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 927 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করা হলো, তাহলে গ্যাসের কি হবে? অণুগুলোর আরএমএস গতিবেগগুলো কি পরিবর্তন হবে সেটা আমাদেরকে জানতে বলেছে। আচ্ছা, এটা তো একটা ফর্মুলা রয়েছে আমাদের কাছে, যে CRMS এর যে ফর্মুলাটা, এটা সোজা জিনিস না, ইকুয়াল টু √3RT/m। ঠিক, তাহলে সি আমি সি শুধু লিখে দিচ্ছি, ভ্যারি করবে কার সাথে? √T এর সাথে ভ্যারি করবে। আচ্ছা, C1/C2 বেগ পরিবর্তন হচ্ছে √ কত? T1/T2 থেকে। আচ্ছা, T1টা কত হবে? 27 ডিগ্রি মানে হচ্ছে 300 কেলভিন। আমরা সবসময় কেলভিন দিয়ে করব, ঠিক আছে? যখনই আমরা কাইনেটিক থিওরি করব তখন কেলভিন দিয়ে করে নেওয়াটাই মানে বুদ্ধিমানের কাজ হবে। 927 মানে 273 হচ্ছে 1200, 4 দিয়ে কাটলো আমার, ইকুয়াল টু হাফ পুরো রইল আমার রুট করার পর। তাহলে আমাদের কি বলেছে? C2টা হচ্ছে 2C1 হবে। ঠিক আছে, তাহলে দ্বিগুণ হয়ে যাবে গ্যাসের গতিবেগটা, যদি তাপমাত্রা বাড়ে তাহলে দ্বিগুণ হবে। অর্ধেক 1/4 তো এগুলো তো কিছু হবে না, তাই না? টেম্পারেচার বাড়াচ্ছে অথচ স্পিড কমে যাচ্ছে, সেটা হতে পারে না। কোন উষ্ণতায় একটি গ্যাসের অণুগুলোর গতিশক্তি 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের গতিশক্তি দ্বিগুণ হবে? সেম গতিশক্তি আমরা জানি, E = কত হয়? 3/2 বলেনি আমাকে কি, তাহলে লিখেই দিই এটা মোনোঅ্যাটমিক বা কিছু একটা, কারণ এগুলো সব কনস্ট্যান্ট। E ভ্যারিজে শুধু আমার টিটা চাই, যে টেম্পারেচারের সাথে গতিশক্তি কিভাবে পরিবর্তন হয় এটা চাই। E1/E2 = T1/T2, এটা আমরা জানি। ওকে, কি বলেছে? যে কোন উষ্ণতায় একটি গ্যাসের অণুগুলোর গতিশক্তি 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের গতিশক্তির কি হবে? দ্বিগুণ হবে। তাহলে ঠিক আছে, E1/E2 কত হচ্ছে আমার? হাফ হয়ে যাচ্ছে, 1 মিনিট এটাকে মুছে দিই আমি। চলো, এটা হয়ে যাচ্ছে আমার দ্বিগুণ হচ্ছে, ইকুয়াল টু কত পড়ে থাকছে? এটা
20/T2। আচ্ছা তোমরা চাইলে এটাকে কিন্তু ওই 273 প্লাস করে দিয়ে করতে পারো, আমি এটা করে দিলাম একবারে, তার কারণ হচ্ছে অনুপাতটা আর সেমই থাকবে, আবার বিয়োগ দিতে হবে আমাকে। তাহলে T2টা কত পড়ে থাকবে আমাদের 40 ডিগ্রি সেলসিয়াস। এবার তুমি এটাকে কেলভিনে করো, কেলভিনে করে নেওয়াটাই বেটার ছিল প্রথমে, তোমরা এটাকে কেলভিনে চেঞ্জ করে নেবে, ঠিক আছে? এই জিনিসটাকে পুরোটাকে 20 ডিগ্রিটাকে আগে কেলভিনে চেঞ্জ করে নিয়ে তারপর করবে তোমরা। এটা 313 মতো পড়ে থাকবে, যোগ করার পর এটা 313 কেলভিন পড়ে থাকবে, ঠিক আছে? চলো পরের কোশ্চেনটাতে দেখি। যদি কোনো গ্যাসের অণুর গড় গতিবেগ দ্বিগুণ করা হয়, এটাও সেম জিনিস, তবে এদের আরএমএস গতিবেগ কি হবে? গড় গতিবেগ দ্বিগুণ করেছে, এটা তো কিছু এসেই যায় না, না? গড় গতিবেগ আমরা জানি √, কত হয় গড়টা 8RT/πm, তাই না? 8RT/πm, এবং সি আরএমএসটাও আমার কি হয়ে যায়, আরএমএস গতিবেগটাও এরকম হয় √3RT/m। এবার তুমি দেখো একটা জিনিস, গ্যাস যদি সেম থাকে সি বারটাও তো টি এর সাথে √T এর সাথে ভ্যারি করে, ঠিক আছে? আর এটাও হচ্ছে সিআরএমএসটাও, এটাও √T এর সাথে ভ্যারি করে, একই গ্যাস যদি হয়, তাহলে এরা দুজন তো সমান, একই জিনিসে ভ্যারি করে। যদি এটাকে দ্বিগুণ বাড়ানো হয় এটাও তো দ্বিগুণ বেড়ে যাবে, আরএমএসটা তো এর উপর কিছু ডিপেন্ডই করে না, তাই না? তাহলে এটা বেশি হলে এটাও দ্বিগুণই হবে, তার বেশি হবে না কিছু। এটাকে যদি দ্বিগুণ বাড়াই এও দ্বিগুণ বাড়বে। কোশ্চেনটা কনফিউজ করার জন্য দিয়েছিল, আর কিছুই না, কনফিউজিং কোশ্চেন দিয়েছিল। একটি পাত্রে, দেখো সেম কোশ্চেন আবার ফিরে এসেছে, একটি পাত্রে 2 মোল অক্সিজেন গ্যাসের সাথে 8 মোল হিলিয়াম গ্যাস মিশ্রিত করা হলো। স্থির আয়তনে ওই মিশ্রণের কার্যকর আপেক্ষিক তাপ কত হবে? ঠিক আছে, দেখে নেওয়া যাক। সেমভাবে আমাদের কি ছিল এখানে 2 মোল, N1টা কত বলেছে আমাকে 2 মোল ছিল, 2 মোল কি বলেছে আমাকে অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, তাহলে সিবিটা আমি বের করে নেবো। অক্সিজেন দেখো ডাইঅ্যাটমিক মলিকিউল, তার মানে 5 এর 2, ঠিক আছে? তার সাথে একটা অক্সিজেনের সাথে কি মিশিয়েছে আমাকে, হিলিয়াম মিশিয়েছে, কত কত মিশিয়েছে আমার N2টা 8 মোল বলে দিয়েছে আমাকে, ঠিক আছে? এর সিবিটা আমরা জানি 3 এর 2, কারণ এটা মোনোঅ্যাটমিক গ্যাস একটা। এবার চলো এদের বের করো সিবিটা, মিক্সচারের সিবিটা বের করো, কার্যকর আপেক্ষিক তাপ বের করো কত, সিভি এত মিক্সচারের কত বেরোবে আমাদের N1 CV1, তার মানে হচ্ছে 2 × 5 এর 2 প্লাস N2 মানে হচ্ছে 8 × CV2 3 এর 2 বাই 2 প্লাস 8 হলো, এটা কেটে গেল, এটা কেটে 4 হলো, তাহলে 5 প্লাস 4 3 12 বাই 10, তাহলে 17/10 মানে 1.7 হয়ে যাবে আমার অ্যান্সারটা, 1.7 × R, ও সরি 1.7 আর এর সাথে সমান হয়ে যাবে, দেখে নাও। চলো পরেরটাই যাই, ঝটাপট চলো। এর মধ্যে কোন লেখচিত্রগুলি আদর্শ গ্যাসের আচরণকে প্রকাশ করে? কোন লেখচিত্রগুলি আদর্শ গ্যাসের আচরণকে প্রকাশ করে? ঠিক আছে, আদর্শ গ্যাসের ফর্মুলা তো আমরা জানি, আদর্শ গ্যাসের ফর্মুলা আমরা জানি কি, পিভি = nRT বা পিভি = RT। এখান থেকে আমাকে বলেছে পিটা ধ্রুবক, পি যদি কনস্ট্যান্ট হয়, পি যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি ভ্যারি করবে টি এর সাথে, এটা একটা y = mx + c এর গ্রাফ, এটা একটা লিনিয়ার গ্রাফ, তার মানে প্রথমটা ঠিক আছে, ভি আর টি এর মধ্যে গ্রাফ ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় গ্রাফটা আমরা দেখছি পি আর ভি এর মধ্যে যখন টি কনস্ট্যান্ট, আচ্ছা পি ভি = RT, এখানে কি টি কনস্ট্যান্ট রেখেছে, টি কনস্ট্যান্ট রাখলে পি ভ্যারি করবে 1/v এর সাথে, তার গ্রাফ কিন্তু এটা না, তাহলে এটা কিন্তু ভুল আছে, এটা লিনিয়ারলি নিচের দিকে নামবে না, এটা এইভাবে নামবে, ঠিক আছে? আচ্ছা 3 নম্বর গ্রাফটা আমরা দেখি, ভি কনস্ট্যান্ট রেখেছে, পিভি = RT, ভি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা জানি পি ভ্যারিজাস টি হবে, এটাও একটা লিনিয়ারলি, তাহলে এই গ্রাফটা ঠিক আছে। আচ্ছা পিভি সাথে টি এর গ্রাফ চেয়েছে, পিভি = RT, আর তো কনস্ট্যান্ট, তাহলে পিভি ভ্যারি করবে টি এর সাথে, তাহলে এটা লিনিয়ারলি উপর দিকে গ্রাফ হবে, এটা কনস্ট্যান্ট রেখেছে, কনস্ট্যান্ট তো নয়, টি এর সাথে সাথে পিভি এর মানটা বাড়ছে, টি যত বাড়বে দেখো এটা বলেছে একটা মানে কনস্ট্যান্ট থাকছে, কনস্ট্যান্ট তো নয়, এটা 5 হলে এর একটা মান হবে, 6 হলে তখন মানটা চেঞ্জ হয়ে যাবে, একই মান থোড়ি থাকবে, এটা পিভি এর মান তো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা ভুল। কোনটা ঠিক পেলাম তাহলে, এইটার এটা এ আর সি ঠিক পেলাম, এ আর সি, এটা এই দুটোকে ঠিক পেলাম, ঠিক আছে? আচ্ছা দেখে কত সোজা মনে হচ্ছে না, কোশ্চেন্সগুলো খুব সোজা। আচ্ছা এটা তো ফর্মুলা, এটা তো জানি 1 + 2/n ফর্মুলা, যদি কোনো স্বাধীনতার মাত্রা n হয় তবে গ্যাসগুলো আপেক্ষিক তাপের অনুপাত 1 + 2/f, এটা তো জানি আমরা। চলো কি বলেছে দেখি এই কোশ্চেনটাতে, আমাকে বলেছে কোন উষ্ণতায় গ্যাসের অণুর আরএমএস গতিবেগ
ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াসের আরএমএস গতিবেগের অর্ধেক হবে। ও বাবা, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াসে সি জিরোতে যদি গতিবেগ সি হয়, 0 ডিগ্রি, এটা থিটা হয়ে গেছে, এটাকে কাটো। যদি 0 ডিগ্রিতে আমার সি হয়, তাহলে কোনো একটা থিটা ডিগ্রি সেলসিয়াসে সেটা কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে, c/2 হয়ে যাবে। এটা আমাদেরকে বলেছে, দিয়ে আমাকে বলেছে কি যে কোন উষ্ণতা। তাহলে আমরা জানি যে কোনো আরএমএসের সাথে, সি আরএমএসের সাথে এটা কিভাবে ভ্যারি করে, √/t এর সাথে ভ্যারি করে। তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি যে সি থিটা বাই সি জিরো ইকুয়াল টু √/t অফ থিটা বাই হচ্ছে টি অফ জিরোতে টেম্পারেচারগুলো। আচ্ছা, এটা কত হয়ে যাবে এর অনুপাতটা, এটা হয়ে যাবে হাফ। এটা লিখে রাখি যে এটা 1/2 হয়ে যাবে, তুমি বসো সি থিটাকে c/2, এটা সি কেটে যাবে, ইকুয়াল টু √/থিটা। থিটাটা টি থিটা কত 273 প্লাস একটা থিটা ডিগ্রি সেলসিয়াসে এটা যেটা চেঞ্জ হবে সেটাকে আমি লিখে রাখছি, কারণ এখানে সবকটা ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার দেওয়া রয়েছে আমার। বাই হচ্ছে 273 প্লাস 0 ডিগ্রি সেলসিয়াসে আমাকে বের করতে হবে। ওহো, তাহলে এটা আমার ক্যালকুলেশন তাহলে 1/4 হয়ে যাবে আমার। তাহলে 273/4 ইকুয়াল টু 273 প্লাস থিটা। এটা একটা অ্যাভারেজ, এটা একটা মান আসবে, মানে নিয়ার টু থিটা, এটা নিয়ার ইকুয়াল টু 205 মাইনাস 205-এর কাছাকাছি আসবে এটা। ঠিক আছে, এটা 205-এর প্রায় কাছাকাছি আসবে। এই হিসাবটা তোমরা চাইলে করে নেবে। 273টাকে এদিকে নিয়ে চলে এসো, ও বিয়োগ করলে এটা আসবে অ্যান্সার। আচ্ছা, চলো পরের জায়গাটাতে যাই। পরের কোশ্চেনটা দেখি। দ্য টেম্পারেচার অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ ইনক্রিজ ফ্রম, এটা তো করা হলো না, এটা করা হলো, এটা প্রথমে করা হলো। কোশ্চেনটা আবার এখানে অ্যাড হয়ে গেছে। এটা অলরেডি করা হয়ে গেছে, পরেরটাতে দেখি। দ্য রেশিও অফ আরএমএস ভেলোসিটি অফ অক্সিজেন এবং হাইড্রোজেন অ্যাট ইকুয়াল টেম্পারেচার। টেম্পারেচারটা ইকুয়াল আছে, তাহলে দ্য রেশিও অফ আরএমএস ভেলোসিটিস আমাদেরকে জানতে চেয়েছে কার কার। আচ্ছা, আরএমএস ভেলোসিটি কার কার উপর ডিপেন্ড করে, সি আরএমএস ইকুয়াল টু √/, কত 3 RT/M। এটা তো স্যার ঠিক আছে। আচ্ছা, টেম্পারেচারটা তো আমাদের কনস্ট্যান্ট বলে দিয়েছে, তাই তো ইকুয়াল টেম্পারেচার, তাহলে সি আরএমএসটা কার সাথে ভ্যারি করবে, 1/√/M এর সাথে ভ্যারি করবে। ঠিক আছে, এবার মলিকুলার মাস কত এর, অক্সিজেনের কত 32, হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের তো 2। মলিকুলার মাস অক্সিজেনের কত, মলিকুলার মাস 32, 16 আর দুটো রয়েছে। আর হাইড্রোজেনের কত মলিকুলার মাস ইকুয়াল টু 2। তাহলে তুমি বসিয়ে দাও যে সি, এটা কত অক্সিজেন বাই হচ্ছে সি হাইড্রোজেন ইকুয়াল টু √/, উল্টে যাবে, এম হাইড্রোজেন বাই এম অক্সিজেন ইকুয়াল টু √/2 মানে 1/√16 ইকুয়াল টু 1/4। তাহলে অক্সিজেন বাই হাইড্রোজেন কত আসবে, 1:4 আসবে। অক্সিজেন হাইড্রোজেন নিচে এসে 1:4। দেখো, এইভাবে অ্যান্সারগুলোকে আমাদেরকে ঝটাপট করে বের করে নিতে হয়, আর কিছুই না। এগুলো সব কিছু কিছু কোশ্চেন্স রয়েছে তোমাদের, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সেরও কোশ্চেন। ঠিক আছে, তো এমন না যে স্যার ইচ্ছা করে করে সোজা সোজা অঙ্কগুলো করাচ্ছেন, ইচ্ছা করে করে করাচ্ছি না বাবা। এই চ্যাপ্টার থেকে যেরকম কোশ্চেন আসে সেগুলোই তোদেরকে তুলে দিচ্ছি। আর পিওয়াইকিউ অলরেডি এই চ্যাপ্টারের মধ্যে করে দেওয়া হয়েছে, যে কাইনেটিক থিওরির পিওয়াইকিউ যেগুলো ছিল আগের, তোরা যদি ভিডিওগুলো দেখিস, ডাব্লিউবিজের যে পিওয়াইকিউগুলো রয়েছে সেগুলো কিন্তু ওখানে হয়ে গেছে। অবভিয়াসলি পিওয়াইকিউ কোনোদিন রিপিট হয় না, আমরা জানি। এবং পিওয়াইকিউ যদি তোদেরকে দেখতে হয় তাহলে সোজাসুজি একটা ওয়েবসাইট আছে, চলে যাবি। আমি কোনো এন্ডোর্স করছি না এখানে, বাট তোদের ভালোর জন্য চলে যাবি এখানে, এই জায়গাটাতে চলে যাবি। এই জায়গাটাতে গিয়ে তোরা সেখান থেকে যে সমস্ত পিওয়াইকিউ রয়েছে, যেই মেন্সে শুধু না, ডাব্লিউবিজেই যে সমস্ত পিওয়াইকিউ রয়েছে সেগুলো সলিউশন সমেত এখান থেকে তোরা দেখে নিতে পারবি। তো ঠিক আছে, বাকি তো আর কি বলবো। চল এই কোশ্চেনটা দেখি। দ্য মোনোঅ্যাটমিক গ্যাস গামা, যার 5-3 মান, ইজ স্টোরড ইন এ থার্মালি ইনসুলেটেড কন্টেনার। ঠিক আছে, অ্যান্ড দ্য গ্যাস ইজ সাডেনলি কম্প্রেসড অফ ইটস ইনিশিয়াল ভলিউম। দ্য রেশিও অফ ফাইনাল প্রেশার অ্যান্ড ইনিশিয়াল প্রেশার। আচ্ছা, এইটা এই চ্যাপ্টারের অঙ্ক নয়, কাইনেটিক থিওরি, এটা আগের চ্যাপ্টারের অঙ্ক, তাও করিয়ে দিচ্ছি। দেখ, একটা কন্টেনারের মধ্যে কি রয়েছে, একটা গ্যাস রেখেছে, মোনোঅ্যাটমিক একটা গ্যাস রেখেছে, হঠাৎ করে তাকে কমিয়ে দিচ্ছে। এবার হঠাৎ করে ইনস্ট্যান্ট, এই প্রক্রিয়াটা কিসের প্রক্রিয়া, এটা একটা অ্যাডিয়েবেটিক প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া। ধীরে 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 কমায় কে, ওটা হচ্ছে আমাদের ধীরে ধীরে হয় ওটা যখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। কিন্তু অ্যাডিয়েবেটিক রুদ্ধতাপ সমষ্ণ প্রক্রিয়া, যেটা ধীরে ধীরে কমায়। রুদ্ধতাপ প্রক্রিয়া হঠাৎ করে হয়, যাতে তাপ বাইরে কিছু না বেরোতে পারে। তাহলে এটা সাডেনলি যখন কম্প্রেস করে দিচ্ছে, তার মানে এটা একটা রুদ্ধতাপের জিনিস। রুদ্ধতাপের ক্ষেত্রে আমরা জানি যে ফর্মুলাটা PV⁴ ইকুয়াল টু কনস্ট্যান্ট,
এটা আমাদের কাছে ফর্মুলা। এবার তুমি এটাকে করতে পারো যে যখন কমিয়ে দিয়েছে প্রেসারের কী হবে বলেছে নাকি, রেশিও অফ ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল প্রেসার, তাহলে পি ভ্যারি করবে 1/v⁴ সাথে, P1/P2 ইকুয়াল টু V2/V1⁴ হলো। আচ্ছা V2টা কত, V2টা কোথায় গেল 1 8 করে দিয়েছে তাই তো, তাহলে 2 হয়ে যাবে এটা, এই সরি কী করছি আমি, এটা 8 হয়ে যাবে উপরে, টু দি পাওয়ার কত হচ্ছে 5/3 হলো, তাহলে হচ্ছে 2⁵ অ্যান্সার হয়ে যাবে 32। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার আমাদের, এটা এই চ্যাপ্টার না, আগের চ্যাপ্টার অঙ্ক ছিল, বাট এখানে চলে এসছে গামা দিয়ে। দ্য হিলিয়াম অ্যান্ড আর্গন গ্যাস আর পুট ইন দ্য ফ্লাক্স অ্যাট দ্য সেম রুম টেম্পারেচার, টেম্পারেচারটা সেম বলে দিয়েছে আমাকে, দ্য রেশিও অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, হ্যাঁ, পার মলিকুল অফ হিলিয়াম অ্যান্ড আর্গন F ইন্টু হাফ কেটি করে থাকে আমার, টেম্পারেচার তো কনস্ট্যান্ট বলে দিয়েছে, আর এফ তো দুজনেই তো মোনোঅ্যাটমিক গ্যাস, তাহলে তো সেমই হবে, হিলিয়াম আর আর্গনের, হিলিয়ামও হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস, আর্গনও হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এবং দুজনে মোনোঅ্যাটমিক গ্যাস, তাহলে তাদের এফও সমান, মোনোঅ্যাটমিক হলে এফ প্রত্যেকের সমান হবে, সেম হবে, টেম্পারেচারও আমাদের সেম বলে দিয়েছে, কেটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাই না? দ্য রেশিও অফ ভেপার ডেন্সিটিস অফ টু গ্যাসেস অ্যাট দ্য সেম টেম্পারেচার ইজ 4/5। ভেপার ডেন্সিটি, একটা জিনিস মনে রাখবে, ভেপার ডেন্সিটি কোনো গ্যাসের ক্ষেত্রে তো নর্মাল ডেন্সিটি হয় না, তাদের ভেপার ডেন্সিটি মাপি আমরা, সে ভেপার ডেন্সিটিটা সবসময় মলিকুলার মাসের সাথে ভ্যারি করবে, মানে সেমভাবে ভ্যারি করবে, মানে আমি যদি বলি যে ভেপার ডেন্সিটি এটা সবসময় ওই গ্যাসের মলিকুলার মাসের সাথে ভ্যারি করবে, ঠিক আছে, ভেপার ডেন্সিটি সবসময় কার সাথে ভ্যারি করবে, মলিকুলার মাসের সাথে ভ্যারি করবে, তাহলে এদের মলিকুলার মাসের অনুপাতটা হয়ে যাবে 4/25। এবার আমাকে কি বলেছে দেখি, এবার আমাকে বলে দিয়েছে তাদের আরএমএস ভেলোসিটি, এবার আমরা জানি সি আরএমএস ভেলোসিটি ইকুয়াল টু √3/RT/m। দেখ এই কোশ্চেন্সগুলো আসছে বাবা, মানে আমি তোদেরকে ইচ্ছা করে এরকম সোজা করাচ্ছি না, কোশ্চেন এরকম কোশ্চেনই আসে এটা, ঠিক আছে, √, কত m2/m1 মলিকুলার মাসের ডিফারেন্স, তাহলে 25/4 ইকুয়াল টু 5/2, 5/2টা হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন্স কিছু আসতে পারে পরীক্ষাতে, কাইনেটিক থিওরি থেকে এই কটার বাইরে আই থিঙ্ক সেরকম কনসেপচুয়ালি বা ফর্মুলার ইউজ করে আর কিছু নেই। তো চ্যাপ্টারটা যথেষ্ট তাড়াতাড়ি হয়ে গেল, শেষ হয়ে গেল, কারণ এটা ছোটো চ্যাপ্টারই ছিল, এবং এখান থেকে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো তোদের রয়েছে বইয়েতে, সাতরা ছায়া যার কাছে যে বইটা রয়েছে সেগুলোকে দেখবি, এই পিওআইকিউসগুলো তোরা ওই সেম ওয়েবসাইটে যাবি, ওই ওয়েবসাইট থেকে তোরা ওখান থেকে দেখে নিতে পারবি পুরোটা। এই চ্যাপ্টারটা করে রাখ, একটা কোশ্চেন এখান থেকে আসবেই, কারণ প্রত্যেকবার এখান থেকে একটা না একটা কোশ্চেন আসেই, আর একটু মানে চ্যাপ্টারটা করার সময় যেহেতু ম্যাক্সিমামটা ফর্মুলার বেস, এখানে কোনো কনসেপচুয়াল বেস খুব কম রয়েছে, শুধুমাত্র ওই আমাদের জায়গাটা রয়েছে যেখানে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে কাজ করেছি, সেখানটাতে একটু ভাবতে হচ্ছে, বাকি পুরোটাই ফর্মুলা বেসড। তো একটুখানি জিনিসটাকে ভাববি, মানে জাস্ট চ্যাপ্টারটা ছোটো চ্যাপ্টার, বাট এখান থেকে একটা করে কোশ্চেন আসেই, 1 নাম্বার বা 2 নাম্বার এখান থেকে কিন্তু কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। তো চল পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, এরপর তোদের দুটো ক্লাস নিয়ে আসা হবে, একদিন আমি চেষ্টা করছি কালকেই আমি 11-এর ম্যাক্সিমাম পোর্শনটা রিভিশন দিয়ে দেওয়ার, এবং রিভিশনের সাথে সাথে কোয়েশ্চেন্স কিছু করিয়ে দেওয়ার, যে কোয়েশ্চেন্সগুলো মেবি এবারের জন্য ইম্পর্টেন্ট, বা যেই মেন্সকে অ্যানালিসিস করে তো WBJটা ম্যাক্সিমাম হয়, তো সেইগুলো যেগুলো হচ্ছে কোয়েশ্চেন্সগুলো সেগুলোকে আমি তুলে দেবো। এবং 12টার জন্য মেবি শুক্রবার দিন আমার একটা ক্লাস আসবে, শুক্রবার দিন দিনের বেলাতে পুরো ক্লাস 12টা বসে তখন রিভিশন দেবো, ঠিক আছে। চল টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।